ফিরে এলাম বিরতির পর। শুরু হয়ে গেল আনডকিং প্রক্রিয়া। মহাকাশের আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর দিকে যাত্রা শুরু করলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং তার সঙ্গীরা। নির্ধারিত সময়ের একটু পরে বিকেল 4:45 মহাকাশ কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয় শুভাংশুদের মহাকাশযান। গত 25শে জুন স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানে চড়ে আইএসএস এর উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা। তার সঙ্গে গিয়েছেন এক্সাম 4 এর ক্রু কমান্ডার পেগি উইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাউস উজানস্কি ভিজনিউস্কি এবং টিবর কাপু। 18 দিন মহাকাশে কাটানোর পর সোমবার তাদের ফিরতি যাত্রা শুরু হলো। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আগেই বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছিল শুভাংশু এবং তার সঙ্গী 3 মহাকাশচারীকে। সেই সময় রাকেশ শর্মার উক্তির রেস ধরে শুভাংশু বলেছিলেন, ভারত আজও সারে জাহা সে আচ্ছা। নাসা জানিয়েছে আইএসএস থেকে আলাদা হওয়ার পরেই শুভাংশুদের ক্যাপসুল পৃথিবীর দিকে এগোতে শুরু করবে। এই সময় ক্যাপসুলের গতি কমানোর জন্য একবার রকেট নিক্ষেপ করা হবে। একে বলে রেট্রোগ্রেড বার্ন। মহাকাশযানটি যাতে নিরাপদে নির্বিঘ্নে পৃথিবীর মাধ্যাকর্ষণে প্রবেশ করতে পারে তা নিশ্চিত করে এই রেট্রোগ্রেড বার্ন। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সঙ্গে সঙ্গেই শুভাংশুদের ক্যাপসুল তীব্র তাপ এবং ঘর্ষণের সম্মুখীন হবে। এই সময় ক্যাপসুলের গতি থাকবে ঘন্টায় 28,000 কিলোমিটার, ধীরে ধীরে যা কমে আসবে 24 কিলোমিটার প্রতি ঘন্টায়। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর 2টি প্যারাশুট খুলবে শুভাংশুদের ক্যাপসুল থেকে। প্রথমটি ছোট, তার ফলে গতি সামান্য কমবে। তারপর নির্দিষ্ট দূরত্বে পৌঁছানোর পরে খুলে যাবে মূল প্যারাশুটটি। নাসা জানিয়েছে, যদি আবহাওয়া অনুকূল থাকে ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরের মাঝে ধীরে ধীরে নামবে শুভাংশুদের ক্যাপসুল। সমুদ্রে অবতরণের পর স্পেস এক্সের একটি দল দ্রুত পৌঁছাবে শুভাংশুদের ক্যাপসুলের কাছে। ক্যাপসুলকে তারা তুলে নেবে জাহাজে। তারপর সেখানেই একে একে বেরিয়ে আসবেন নভোশ্চরেরা। হাই নিউজ নেটওয়ার্ক। শহীদ দিবসকে কেন্দ্র করে ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আগেই অভিযোগ করেছিলেন গৃহবন্দী করা হয়েছে তাকে। এবার পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি করে পাঁচিল টপকে শহীদদের কবরস্থান মাজার-ই-শুহাদায় প্রবেশ করলেন ওমর। ঘটনাকে কেন্দ্র করে গর্জে উঠেছে জম্মু ও কাশ্মীরের পুলিশ বাহিনী। শহীদ দিবসকে কেন্দ্র করে ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আগেই অভিযোগ করেছিলেন গৃহবন্দী করা হয়েছে তাকে। এবার পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি করে পাঁচিল টপকে শহীদদের কবরস্থান মাজার-ই-শুহাদায় প্রবেশ করলেন ওমর। শহীদদের শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রের পুলিশ বাহিনীর বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি। উপত্যকার এই গোটা ঘটনায় মোদী সরকারের বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1931 সালের 13 জুলাই তৎকালীন মহারাজা হরি সিংয়ের সেনার গুলিতে 22 জন কাশ্মীরি আন্দোলনকারীর নিহত হওয়ার দিনটিকে শহীদ দিবস হিসেবে পালনের রেওয়াজ রয়েছে জম্মু ও কাশ্মীরে। 2019 সালের 5ই আগস্ট জম্মু ও কাশ্মীর রাজ্যের বিভাজন ঘটিয়ে 2টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন তথা 370 অনুচ্ছেদ রদের পর নরেন্দ্র মোদী সরকার শহীদ দিবসের ছুটি বাতিল করেছিল। এবার নির্দিষ্ট দিনটির আগেই উপত্যকার লেফটেন্যান্ট গভর্নরের তরফে জানানো হয়েছিল শহীদ দিবস পালন করা যাবে না। শহীদদের কবরস্থান মাজার-ই-শুহাদায় প্রবেশেও নিষেধাজ্ঞা জারি হয়। প্রশাসনের কাছে ওই কবরস্থানে প্রবেশের অনুমতি চাওয়া হলে তা খারিজ করে প্রশাসন। এতেই ক্ষিপ্ত হন কাশ্মীরের মুখ্যমন্ত্রী। এই অবস্থায় প্রশাসনের নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে সকালে মাজার-ই-শুহাদার সামনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। তাকে বাধা দেওয়ার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। ওমরের সঙ্গে রীতিমতো হাতাহাতি হয় নিরাপত্তা বাহিনীর। এই অবস্থায় পাঁচিল টপকে শহীদদের কবরস্থানে প্রবেশ করেন তিনি। জুতো হাতেই কবরস্থানে পৌঁছে সেখানে শহীদদের শ্রদ্ধা জানান। जब आहिस्ता आहिस्ता गेटें खुलना शुरू हुई और मैंने कंट्रोल रूम को बताया कि मैं यहां आना चाहता हूं फातिहा पढ़ने के लिए, मिनटों के अंदर अंदर मेरे गेट के बाहर बंकर लगा और रात के 12-1 बजे तक उसको हटाया नहीं गया। आज मैंने इनको बताया ही नहीं, बिना बताए मैं गाड़ी में बैठा और इन्होंने इनकी बेशर्मी देखिए। आज भी इन्होंने हमें यहां तक रोकने की कोशिश की। এদিকে গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ওমর আবদুল্লাহর পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, কেউ যদি শহীদদের শ্রদ্ধা জানাতে চান তাতে সমস্যা কোথায়? এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নাগরিকদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার শামিল। আজ সকালে নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে তা মেনে নেওয়া যায় না।
অত্যন্ত লজ্জাজনক এটি। হাই নিউজ নেটওয়ার্ক। গাজায় জল খাওয়ার লাইনেও ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের, হত একাধিক শিশু। যান্ত্রিক ত্রুটি দাবি ইসরায়েলি সেনার। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রবিবার গাজার অনেক পরিবার প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে জল নেওয়ার লাইনে দাঁড়িয়েছিল। স্থানীয়দের দাবি, ক্ষেপণাস্ত্র হামলার সময় লাইনে দাঁড়িয়েছিল 20টি শিশু। গাজায় জল খাওয়ার লাইনেও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল। গাজা ভূখণ্ডের এক জায়গায় পানীয় জল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল বেশ কয়েকজন। সেখানেই ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এই ক্ষেপণাস্ত্রে মৃত্যু হয়েছে 8 জনের, নিহতদের মধ্যে অনেকেই শিশু। এই ঘটনার পরে ইসরায়েল সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিতর্কের মুখে IDF এর ব্যাখ্যা, যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনাটি ঘটেছে। একটি বিবৃতিতে তারা বলেছে, যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত লক্ষ্যবস্তুর বেশ কিছুটা দূরে গিয়ে পড়েছে ক্ষেপণাস্ত্রটি। ক্ষেপণাস্ত্রের নিশানায় আসলে প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠীর কয়েকজন সদস্য ছিলেন বলে দাবি ইসরায়েল সেনার। একই সঙ্গে তাদের আশ্বাস, গাজায় নিরস্ত্র মানুষের ওপরে যাতে কোনো আঘাত না আসে তার জন্য সব রকম চেষ্টা করবে তারা। স্থানীয়দের বক্তব্য, গাজায় অনেক পরিবার প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে জল নেওয়ার লাইনে দাঁড়িয়েছিল। স্থানীয়দের দাবি, ক্ষেপণাস্ত্র হামলার সময় লাইনে দাঁড়িয়েছিল 20টি শিশু, ছিলেন 14 জন প্রাপ্তবয়স্ক মানুষ। হামলায় প্রাণ না হারালেও অনেকেই গুরুতরভাবে জখম হন। বেশ কয়েকদিন ধরে গাজায় জল সংকট চলছে। জ্বালানির অভাবে পাম্পের সাহায্যে জল উত্তোলনের কাজও ব্যাহত হচ্ছে। এর আগে রাষ্ট্রপুঞ্জের পাঠানো ট্রাক থেকে খাবার সংগ্রহের জন্য লাইনে দাঁড়ানো সাধারণ মানুষকে হত্যা করার অভিযোগ উঠেছিল ইসরায়েল সেনার বিরুদ্ধে। এবার জল খেতে গিয়ে প্রাণ হারালেন গাজার 8 বাসিন্দা। আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে ইসরায়েল এবং গাজার সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে। সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনার মধ্যে গাজায় হামলা অব্যাহত রেখেছে তেল আভিভ। বৃহস্পতিবার ওই ভূখণ্ডে ইসরায়েল সেনার হামলায় 74 জন প্যালেস্তাইনি নিহত হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। 796 শিশুকে সেপটিক ট্যাঙ্কে পুঁতে দিয়েছিল সন্ন্যাসিনীরা। রসের জট খুলতে গণকবর খোঁড়া শুরু করলো আয়ারল্যান্ডে। মৃত শিশুদের দেহাবশেষের খোঁজে আয়ারল্যান্ডের তুয়াম শহরের সেই পুরনো হোমের জমিতে খনন কাজ শুরু করেছে প্রশাসন। 18 সদস্যের একটি খনন কাজ চালাবে। সেই দলে আয়ারল্যান্ড, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কলম্বিয়া, স্পেন ও আমেরিকার প্রত্নতত্ত্ববিদেরা রয়েছেন। 36 বছরে হোমে 796 শিশুর মৃত্যু, কিন্তু না আছে কোনো রেকর্ড, না আছে কোনো সমাধি ফলক। তাহলে তাদের কবর দেওয়া হলো কোথায়? এই প্রশ্নই কুড়ে কুড়ে খেয়েছিল ক্যাথরিন কার্লেসকে। উত্তরের খোঁজ করতে গিয়ে বহু বছর আগের একটি ঘটনার কথা মনে পড়ে গিয়েছিল তার। সেই হোমের জমিতে আপেল কুড়োতে গিয়ে হাড় খুঁজে পেয়েছিল 2 শিশু, কিন্তু তা নিয়ে তখন না কোনো শোরগোল হয়েছে, না তদন্ত হয়েছে। সেই ঘটনা কার্যত ধামাচাপাই দেওয়া হয়েছিল সেই সময়। ক্যাথরিন নিজেই 39 বছর আগের সেই ঘটনার তদন্ত শুরু করে। স্থানীয় মানচিত্র এবং আরও কিছু নথি ঘেটে হোমের জমিতে একটি সেপটিক ট্যাঙ্কের খোঁজ পান, ঠিক যে জায়গা থেকে হাড় উদ্ধার করেছিল সেই শিশু। ক্যাথরিনের সন্দেহ হয়, তাহলে কি ওই সেপটিক ট্যাঙ্কেই গণকবর দেওয়া হয়েছিল হোমের শিশুদের? বিষয়টি প্রকাশ্যে আনেন ক্যাথরিন। শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। শুরু হয় তদন্তও। জানা যায় ক্যাথরিন যা ভেবেছিল তাই ঘটেছে। সেই সেপটিক ট্যাঙ্কেই হোমের শিশুদের কবর দেওয়ার কথা স্বীকার করেন ক্যাথলিক সন্ন্যাসিনীদের একাংশ। সেই তদন্তেরই একটি ধাপ সম্পূর্ণ হল সোমবার। মৃত শিশুদের দেহাবশেষের খোঁজে আয়ারল্যান্ডের তুয়াম শহরে সেই পুরনো হোমের জমিতে খনন কাজ শুরু করেছে প্রশাসন। 18 সদস্যেরা একটি খনন কাজ চালাবে। সেই দলে আয়ারল্যান্ড, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কলম্বিয়া, স্পেন ও আমেরিকার প্রত্নতত্ত্ববিদেরা রয়েছেন। ক্যাথরিন বলেন, শেষ পর্যন্ত এটা হচ্ছে দেখে স্বস্তি পেলাম। অনেক দিন ধরে এটার পেছনে লেগে রয়েছে, দীর্ঘদিন অপেক্ষাও করেছি। আজ আমার আনন্দের দিন। ক্যাথরিন নিজে একটি চামড়ার কারখানায় কাজ করেন, পাশাপাশি স্থানীয় ইতিহাস নিয়েও গবেষণা করেন তিনি। ক্যাথরিন জানান, 1925 সাল থেকে 1961 সালের মধ্যে 796 জন শিশুর মৃত্যু হয়েছিল তুয়ামের সেন্ট মেরিস মাদার অ্যান্ড বেবি হোমে। বন সিকোর সিস্টার্স নামে একটি ক্যাথলিক প্রতিষ্ঠান পরিচালিত ওই হোমে মূলত অবিবাহিত মা এবং তাদের সন্তানদের রাখা হতো। পরে শুধু সন্তানদেরই রেখে দেওয়া হতো। হোম থেকে তাড়িয়ে দেওয়া হতো মায়েদের। 1961 সালে হোমটি বন্ধ হয়ে যায়। পরে সেখানে একটি আবাসন তৈরি হয়। 1975 সালে সেই আবাসনের 2টি শিশু হাড়ের খোঁজ পেয়েছিল আপেল কুড়াতে গিয়ে।
ওই ঘটনায় তার গবেষণায় সাহায্য করেছেন বলেই জানিয়েছেন ক্যাথরিন। তদন্তে গণকবরের কথা স্পষ্ট হওয়ার পরেও বারবার খনন কাজ পিছিয়ে গিয়েছিল নানা কারণে। 2023 সালে এই নিয়ে একটি আইনও পাশ হয় আয়ারল্যান্ডে। তারপরেই গতি পায় খনন কাজের প্রক্রিয়া। যার নেতৃত্বে এই খনন কাজ চলবে সেই ড্যানিয়েল ম্যাকসুইনি বলেন, কাজটা খুব কঠিন। এটা এখন ফরেন্সিক বিশেষজ্ঞদের কাজের পর্যায়ে চলে গিয়েছে। প্রথম কাজ হলো দেহাবশেষ খোঁজা, এরপর ডিএনএ পরীক্ষা করা। ডিএনএ মিলে গেলে পরিবারের হাতে তুলে দেওয়া হবে, যাতে নিয়ম মেনে শিশুদের কবর দেওয়া হয়। হাই নিউজ নেটওয়ার্ক। কানাডার রাস্তায় আবর্জনা ফেলার একটি ভিডিও নিয়ে তীব্র বিতর্ক। মুহূর্তে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই দাবি করেছেন ওই দম্পতি ভারতীয় বংশোদ্ভূত। তারপরেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। এমনকি একাংশের কটাক্ষে প্রকাশ পেয়েছে জাতি বিদ্বেষমূলক মনোভাবও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কানাডায় রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে এক দম্পতি প্লাস্টিক ব্যাগ খুলে কিছু ফেলছেন। ব্যাগের ভিতরে কি ছিল তা স্পষ্ট না হলেও অনেকেই ধরে নিচ্ছেন সেটা আবর্জনা। ভিডিওটি এক্সে পোস্ট করেন ব্রুস ব্যারেট নামের এক ব্যক্তি। ক্যাপশনে তিনি লেখেন, ওরা ভারতকে শেষ করেছে, কিন্তু কানাডাকে শেষ করতে দেওয়া যায় না। এই মন্তব্যের পরই শুরু হয় সমালোচনার ঝড়। ভিডিওটিতে অনেকেই মন্তব্য করেন ওই দম্পতি ভারতীয় বংশোদ্ভূত হতে পারেন, যদিও এখনো পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি। আর সেখান থেকেই তৈরি হয় জাতীয়তা ভিত্তিক বিদ্বেষ। কেউ লিখেছেন এই কারণেই প্রবাসীদের দায়ী করা হয়। অন্য একজন বলেন এরাই গোটা ভারতীয় কমিউনিটির মুখ পুড়িয়ে দিচ্ছে। তবে কেউ কেউ বিষয়টিকে একটু অন্যভাবে দেখছেন। তাদের বক্তব্য, হয়তো তারা রাস্তায় থাকা প্রাণীদের জন্য খাবার নিয়ে এসেছিলেন, কারণ প্লাস্টিক ব্যাগ তো সঙ্গে করেই নিয়ে গিয়েছেন। যদিও এমন মন্তব্য সংখ্যায় কম। একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে সরাসরি ভারতীয়দের বিরুদ্ধে কটূক্তি ছুড়ে দেন। কেউ লেখেন ভারতীয়রা কানাডাকে নষ্ট করছে, আবার কেউ লেখেন এই জন্যই ভারতীয়দের নিয়ে এত অভিযোগ। এই ধরনের মন্তব্য নিয়েই উদ্বিগ্ন সোশ্যাল মিডিয়ার অনেক ব্যবহারকারী। তারা বলছেন একটি ঘটনার জন্য গোটা জাতিকে দায়ী করা একেবারেই ঠিক নয়, বরং অপরাধ করলে ব্যক্তিকে দায়ী করতে হবে, জাতিকে নয়। হাই নিউজ নেটওয়ার্ক। এপার বাংলা ওপার বাংলার শিল্প সংস্কৃতির মেলবন্ধন ও আদান প্রদানের লক্ষ্যে আয়োজিত হলো এক মিলন মেলা। দুই বাংলার শিল্পীরা এই অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের সংস্কৃতি সকলের সাথে ভাগ করে নিলেন। শনিবার নিউটাউন রবীন্দ্র তীর্থে অনুষ্ঠিত হল মিনতি ব্যানার্জি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয় বাংলার মুখ। এপার বাংলা ওপার বাংলার শিল্প সংস্কৃতির মেলবন্ধন ও আদান প্রদানের লক্ষ্যে আয়োজিত হল এক মিলন মেলা। শনিবার নিউটাউন রবীন্দ্র তীর্থে অনুষ্ঠিত হল মিনতি ব্যানার্জি ফাউন্ডেশনের উদ্যোগে বাংলার মুখ। দুই বাংলার এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক এপার বাংলা ওপার বাংলা সাংস্কৃতিক মঞ্চের এবারের মূল আকর্ষণ ছিল এপার বাংলা ওপার বাংলার মিলিত সাংস্কৃতিক পরিবেশনা, দুই বাংলার ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্য বিষয়ক আলোচনা। এছাড়াও বিশিষ্ট সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মীদের অংশগ্রহণ। দুই বাংলার শিল্পীরা এই অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের সংস্কৃতি সকলের সাথে ভাগ করে নিলেন, যা দুই বাংলার মানুষের মধ্যে সেতুবন্ধন করল। এই সাংস্কৃতিক মঞ্চের দ্বারা দুই দেশের সংস্কৃতি সম্পর্কে অবগত হন সকল স্তরের মানুষ। এদিন বাংলার মুখে উপস্থিত দুই বাংলার সাহিত্যিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা নিজেদের অভিজ্ঞতা এবং ভাবনা বিনিময় করলেন দর্শকের সামনে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গত কয়েকদিনের মধ্যে একটি কমেন্ট করেছেন। উনি বলছেন যে এই যে ভদ্রলোক যাকে নোটিশ পাঠানো হয়েছে, কমপ্লিট ইলিগাল একটা নোটিশ, তিনি নাকি আসামে কখনো বাস করেছিলেন। ফ্যাক্ট সম্পর্কে উনি জানেন না, উনি শুধু টার্গেট করছেন বাংলাকে। এই ভদ্রলোক এখানে 50 বছরের বেশি সময়ের বাসিন্দা। উনি কবে আসামে থাকলেন? কামরূপের কোন অফিসার ডিসিপি বি একটা রিপোর্ট দিল, তার কোনো কাউন্টার ভেরিফিকেশন নেই। সেই রিপোর্টের উপরে ভিত্তি করে মেম্বার ফরেনার্স ট্রাইব্যুনাল নোটিশ পাঠিয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গের বাংলাভাষী এক নাগরিককে, এক মানুষকে যে একজন সাধারণ মানুষ। বাঙালিকে ভয় দেখানোর যে চেষ্টাটা হচ্ছে না আসাম থেকে, বহু জায়গাতে অত্যাচার হচ্ছে, চেষ্টা করা হচ্ছে বাঙালিকে রাবিয়ে দেওয়ার, কিন্তু আসাম ডাইরেক্ট হিট করেছে এটা। কিন্তু তারপরে উনি বলছেন শিল্পই একমাত্র এমন রাস্তা যার মাধ্যম দিয়ে আমরা এটা করতে পারি। এই যে দেখুন, আজকে আমরা বাংলায়
একটা অনুষ্ঠান করছি, আমরা গর্বের সাথে করছি, কারণ বাংলা আমাদের ভাষা, আমরা খুব গর্বিত, আমরা বাঙালি এবং আমরা বাংলায় কথা বলি বলে। তাতে কার কোথায় কোনো অসুবিধা হচ্ছে সেটা আমাদের অসুবিধার বিষয় নয়। আমরা এটাই করব, আমরা এভাবেই করব এবং আমরা শিল্পের মাধ্যমেই করব। সাম্প্রতিককালে ভারত বাংলাদেশ রাজনৈতিক উত্তেজনা প্রশমনে দুই দেশের সম্পর্ক দৃঢ় করতে এপার বাংলা ওপার বাংলা সাংস্কৃতিক মঞ্চের এবারের এই আয়োজন। বিহারে যখন বাংলায় কথা বলে টার্গেট হতে হচ্ছে, সেই পরিস্থিতিতেই এই অনুষ্ঠানের উদ্যোক্তা মিনতি ব্যানার্জি ফাউন্ডেশনের বার্তা, তারা বাংলা ও বাঙালির পাশে, শিল্প ও শিল্পীর পাশে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।